নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সমাবেশে যোগ দিতে উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গের বিজেপি সমর্থকদের কলকাতা পৌঁছে দিতে রেলওয়ের তরফ থেকে করা হলো বিশেষ ট্রেনের ব্যবস্থা। জলপাইগুড়িতে গভীর রাতে ডাকাতির কৌশল। বাড়ির মালিকের তৎপরতায় দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেলেন তারা। ঘটনাটি ঘটেছে শহরের 20 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনপাড়া এলাকায়। পুলিশি নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। শিলাবৃষ্টি এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ডুয়ার্স। বিঘার পর বিঘা ফসল নষ্টের আশঙ্কায় রয়েছে কৃষকরা। প্রায় লন্ডভন্ড হয়ে গিয়েছে ডুয়ার্সের জনজীবন। আপনাদের শিলার ছবি দেখাবো আমি। প্রাকৃতিক এই বিপর্যয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষকেরা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় গত রাত থেকে শুরু হয় অবিরাম বৃষ্টি এবং শিলাবৃষ্টি। এর জেরে বিঘার পর বিঘা কৃষি জমি এখন জলের তলায়। খেতেই নষ্ট হচ্ছে আলু, শিম, মটরশুটির মতো শীতকালীন সবজি। একদিকে আলুর বাজার দর নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ছিলই, তার উপর অকাল দুর্যোগে তাদের কার্যত দিশেহারা করে তুলেছে। ঝড়ের দাপটে শুধুমাত্র ফসলের ক্ষতিই হয়নি, ভেঙে পড়েছে বহু ঘরবাড়িও। শিলাবৃষ্টির তীব্রতায় অসংখ্য বাড়ির টিনের চাল ফুটো হয়ে গিয়েছে, কোথাও আবার চাল উড়ে গিয়ে পড়েছে পাশের জমিতে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে। আজ সকাল থেকেও এলাকায় বৃষ্টি হয়। সব মিলিয়ে গত রাতের এই প্রাকৃতিক বিপর্যয় ডুয়ার্সের সাধারণ মানুষের জীবনে এক গভীর শোকের ছায়া নিয়ে এসেছে। সরকারি সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। এটা কোথায়? কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, বৃষ্টি হয়েছে, ছোটো ছোটো পাথর পড়েছে। ঝড় কিরকম? প্রচন্ড ঝড় ছিল। ঝড় এসে, ঠিক আছে, গাছপালা ভেঙে ভেঙে রাস্তাঘাটে চলে এসেছে। এখন কি বিদ্যুৎ চমকাচ্ছে? বিদ্যুৎ প্রচণ্ড ঝড়ে চমকাচ্ছে। আপনার নাম? রাধেশ। সুপারি গাছের অবস্থা গতকালের কাল বৈশাখী ঝড়ে প্রায় তছনছ। কালকে সন্ধ্যাবেলা ঝড় আসছিল, মোটামুটি ভালো ঘূর্ণিঝড় তাকে বলে। ওই ঘূর্ণিঝড় আসার পরে তো ঘর ভাঙিয়ে শেষ। কালকে শুতে পারিনি আমরা। বড় বড় পাটিটা ভেঙে গেছে, প্লাস পাকঘর, রান্নাঘর, সব ইয়েগুলো সব ভেঙে পড়ছে। সবার ঘর, পাকঘর। ক্ষয়ক্ষতি কতটা? মোটামুটি লাখের পার হবে। লাখে পার হবে না? নাম? আজাদ তেওয়ারি। এটা কোন জায়গা? উত্তর শালবাড়ি। গতকালকে এই যে ঘূর্ণিঝড়ে আমার শোয়ার ঘর উড়ে নিয়ে গেল, রান্নাঘর সেটাও ভেঙে চুরমার। সারা রাত ব্যাপী বৃষ্টিতে সব জামা কাপড় যা কিছু আছে, নথিপত্র সব ভিজে একাকার। এখন যে কি করব, উপায় পাচ্ছি না। আমার পাটাই ঘরের যে উপরের সিলিংটা আছে সেটাকে উড়ে নিয়ে গেছে, এবং তার সঙ্গে রান্নাঘরও ভেঙে চুরমার। এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন, উপরে যে ছাউনিটা আছে ওটাকে একদম সুপারি বাগানে নিয়ে গেছে। সুপারি গাছ কমসে কম 20-25টা ভাঙছে, গাছ ভাঙছে। মোটামুটি সন্ধ্যা 7:30 নাগাদ। এটা হচ্ছে শালবাড়ি 1, উত্তর শালবাড়ি। আচ্ছা। ওদলাবাড়ের বাগান মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি এবং তাতে প্রায় 10 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়।
মাল ব্লকের ওদলাবাড়ি বাগান মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে বাড়ির ভেতরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্র, পোশাক এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক সঞ্জয় পোদ্দার। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সঞ্জয় পোদ্দারের স্ত্রী শান্তা পোদ্দার রান্নাঘরের চা বানানোর পর সবজি কাটছিলেন। সেই সময় তিনি হঠাৎ পটপট শব্দ শুনতে পান। প্রথমে তিনি মনে করেন শব্দটি বাইরে থেকে আসছে। পরে গেটের সামনে এসে দেখেন ঘরের একটি কক্ষের ভেতরে আগুনের শিখা বেরোচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং ছেলে মেয়েদেরও নিরাপদে বাইরে নিয়ে আসেন। তার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দাউ দাউ করে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন যাতে পাশের বাড়ি এবং দোকানে না ছড়িয়ে পড়ে তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে মালবাজার দমকলকে ফোন করা হলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এলাকার বাসিন্দা অজয় ঠাকুর বলেন, সময় মতো দমকল পৌঁছলে এত বড় ক্ষতি এড়ানো যেত। দমকলের দেরিতে পৌঁছানো নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মালবাজার থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। क्या लग रहा है, कैसे आग लगा? वो ठीक से मैं बोल नहीं पाऊंगा, मैं तो घर में था नहीं। मैं क्या लग रहा है, शॉर्ट सर्किट? शायद 160 की होगा, कितना का सामान होगा? मोटामोटी 10 लाख का ऊपर का। 10 लाख। क्या क्या था घर में? घर में बहुत सारा सामान था लेकिन कुछ बचा नहीं, सब जल गया था। पैसा भी था? पैसा भी था। अच्छा, कौन सी जगह है ये उदलाबाड़ी चाय बागान। क्या चाहता है आप लोग? अब इतना मतलब संपत्ति जल गया, अभी कुछ तो बचा नहीं है, कुछ हेल्प थोड़ा मिल जाता। माल बाजार से जो फायरमैन कितना बजे आया? मतलब थोड़ा सा लेट किया, मतलब मोटी 1.5 से 2 घंटा बाद ही आया है। क्या लग रहा है, वो लोग आगे आने से तो हाँ, इतना लोग आने क्षति से नहीं होगा? मतलब बहुत कुछ बच जाता मेरा। अच्छा, आपका घर है? ये मेरा घर है। आपका नाम? संजय पोद्दार। সাত সকালে জলপাইগুড়ির পাঙ্গা নদীতে রুই, কাতল, পুঁটির মতো বিভিন্ন নদীয়ালি মাছগুলি ভেসে উঠল। জলপাইগুড়ি সদর ব্লকের সিপাহীপাড়া এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। গতকাল রাতে কালবৈশাখী ঝড় আর তারপরে সকাল হতে জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে পাঙ্গা নদী, সেই নদীতে ভেসে উঠল রকমারি মাছ। আর সেই মাছ সংগ্রহ করতে নদীতে নেমে পড়ল স্থানীয় গ্রামবাসীরা। কি কারণে এখনো এই মাছের মৃত্যু তা স্পষ্ট নয়। কেউ কেউ বলছে বিস্ফোরক হয়ে মৃত্যু হয়েছে মাছেদের, আবার কেউ কেউ বলছে স্থানীয় বাসিন্দারা যে নদীতে কেউ বিষ প্রয়োগ করেছে মাছ ধরবার জন্য। কি হয়েছে এখানে, কি মাছ? এখানে যখনই মানে গেট ছাড়ে হ্যাঁ, তো তখন থেকে মানে সকাল থেকে মাছ মরা শুরু হয়। মানে এর আগেও হয়েছিল, আচ্ছা। এর আগে চিংড়ি টিংড়ি, পুঁটি, হুম। টাকি, ট্যাংরা এইসব মাছ। আজকে দেখছি বড় মাছগুলো হচ্ছে। কখন থেকে দেখছেন? এখন সকাল 5টার থেকে, 5টা থেকে। মানে সকাল 5টার দিকে নদীর মধ্যে আসি, আচ্ছা। তখন দেখি যে মাছ মরে ভেসে যাচ্ছে। আচ্ছা। তারপর সবাইকে বলি, কিছু কিছু মানুষ মাছ মারার জন্য আসে, সব তো কুড়িয়ে নিয়ে যায়। এই যে দেখুন না, বড় বড় মাছ আছে, আচ্ছা। এগুলো সব মরা মাছ। এগুলো কেউ এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ধরছে আর কি। আচ্ছা। এই যে ট্যাংরা মাছও আছে, এই যে ট্যাংরাগুলা, আচ্ছা। হুম। সব বড় বড় মাছগুলোই মরে যাচ্ছে। আচ্ছা। এখানে বেশি মাছ নেই, আর যা কিছু ছিল বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা, কি কারণে মরতেছে মাছ, কি মনে হয়? কারণ সেটা তো সঠিক বলতে পারলাম না, হ্যাঁ, কারণ ওখানে যেটা শোনা মানুষের হ্যাঁ। কি কেলেনের না কথাকার জল ছাড়ে, আচ্ছা। তার জন্য এরকম বলে হয়, সে তো আমি সঠিক জানি না। এই মাছ খাইলে তো ক্ষতি হতে পারে না, বিষ টিষ প্রয়োগে? ক্ষতি তো হতে পারে, তবু তো কিন্তু খাচ্ছেন। সাধারণ মানুষ তো বোঝে না। না আচ্ছা। তো ওরাও মারছে, আমিও মারছি ওদের দেখে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কোন নদী? এটা পাঙ্গা নদী। এলাকাটার নাম? এটা এলাকাটার নাম হচ্ছে, এদিক দিয়ে সামনে সিপাহীপাড়া, হুম। এই যে সামনে মন্ডলঘাট মোড়, আচ্ছা। পাশে এই এলাকাটা বলে দালালপাড়া গ্রাম। পুকুর সংস্কার করা হচ্ছে, যার ফলে কাদায় মেখে পথঘাট। স্থানীয় জনতার দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের হাই স্কুল পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে যেমন ধীর গতিতে চলছে সংস্কারের কাজ, অপরদিকে পুকুর থেকে তুলে ফেলা কয়েক দশকের পাকের কাদায় মাখামাখি পথঘাট। রাস্তার এমনই হাল, পথকুকুর পর্যন্ত যেতে অক্ষম। সেক্ষেত্রে সাধারণ মানুষের কি হাল হতে পারে জানালেন এক ভুক্তভোগী। কি পরিস্থিতি রয়েছে? কি পরিস্থিতি, এখান থেকে হাঁটা যায় না, একদম একদম হাঁটা যায় না। এখন এই যে কাদা রাস্তাতে কুকুর হাঁটতে পারে না, তো মানুষ কোথা থেকে হাঁটবে? গোটা এরিয়া কি কাদা করে রাখছে? গোটা এরিয়াই করে রাখছে, আমাদের এরিয়াটা গোটাটাই কাদা একদম। মানে কাদার পরিমাণ কতটা? প্রচুর 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 কাদা। চলাচল মানুষই হাঁটতে পারে না, কুকুর হাঁটতে পারে না, তো মানুষ হাঁটবে কোথা থেকে?
জলপাইগুড়ি শহরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শহরের 20 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনপাড়া এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা দীপঙ্কর রায় বৃহস্পতিবার রাতে কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। সে সময় বাড়িতে তার স্ত্রী, মা এবং সন্তান ছিলেন। পরিবারের দাবি, গভীর রাতে বাড়ির সিঁড়ির ঘরের দরজা দিয়ে 4 দুষ্কৃতী বাড়িতে ঢোকে। দুষ্কৃতীদের উপস্থিতি টের পেয়ে দীপঙ্কর রায় স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কিছুক্ষণ পরেই দীপঙ্কর রায় বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, সে সময় 2 দুষ্কৃতী তার পেটে ছুরি ঠেকিয়ে ভয় দেখায়। পরিস্থিতি বেগতিক বুঝে কিছুক্ষণ পরই 4 দুষ্কৃতী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, দুষ্কৃতীদের সবার মুখে ঢাকা ছিল। পালানোর সময় তারা একটি শাটার ভাঙার যন্ত্র এবং একটি জুতো ফেলে রেখে চলে যায়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে পরিবার। দীপঙ্কর রায় বলেন, আমার সন্দেহ চুরি বা ডাকাতের উদ্দেশ্যে 4 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকেছিল। 2 জন বাইরে দাঁড়িয়েছিল আর 2 জন ঘরের ভেতরেই ছিল। আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখানোর পর তারা পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুর প্রতিনিধি শুভ্রা দেব। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এসেছিল। এলাকায় পুলিশের নজরদারি আরো বাড়ানো প্রয়োজন। তো আমি বাইরে কাজে গেছিলাম, তো আমি তো বাড়িতে ছিলাম না, ঠিক আছে। তো আমাকে আমার ওয়াইফ ফোন করলো, গ্রিলের আওয়াজ পেয়েছে গেট খোলার। কটার দিকে? এই 1টা থেকে 1:30টার মধ্যে, রাত্রি 1টা থেকে 1:30টাতে। তারপরে আমাকে ফোন করলো, বলো তুমি আসছো নাকি? কারণ না, আমি তো আমাকে ফোন করছে, আমাকে বললো তুমি আসো নাকি? বললাম আমি তো আসি, যে মানলাম আছি। বলো তুমি রাত্রি আসো, বাড়িতে অনেক কেউ আসছে। তো আমি ফাটাফট দৌড়ে আসলাম, ঠিক আছে। আসার পরে আমি যেই আমার গড়ির সামনে আসছি, দেখি 2 জন বাইরে ছিল, 2 জন দৌড় দিচ্ছে। তো আমি হচ্ছি মানে 2 জনই ছিল, তো আমরা 2 জন আসছি ওখান থেকে। ভাবছি 2 জন আসছে, তো আমি ব্যাগটা খালি গেটের সামনে রেখে দৌড় দিব, দেখি ঘরের থেকে 2 জন বার হচ্ছে চাকু নিয়ে বের হয়ে। তারপরে আমার পেটের সামনে ঠেকা, আমাকে বলছে চুপ। তারপরে 1 থাপ্পড় মারলো। আমি তো হাত পা কাঁপতেছে, তাই তারপরে আমি ঘরে ঢুকে গেট লাগাই দিয়ে, ওরা আবার কী করছে, বাইরে থেকে গেট লাগাই দিয়ে দৌড় মারছে। তারপরে আমার ঘরে ঢুকছে বউয়ের কাছে, ঠিক আছে। ঘরে ঢুকে ওরা মশারি উঠায় আমার বউকে চাকু দেখাইছে। ওরা বলছে চুপ চুপ। কয়জন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 2 জন বাইরে ছিল আর 2 জন ঘরের ভিতরে ছিল। কোন দিক দিয়ে ঢুকছিল আমাদের এই যে ওয়াল দিয়ে ব্যালকনি দিয়ে ঢুকে, সিঁড়ি ঘর দিয়ে ঢুকে, মানে বাড়ি থেকে তালা মারা ছিল গ্রিলে, ঠিক আছে। তারপরে ওখানে গ্রিলের সামনে আমার চাবি ছিল। কি উদ্দেশ্যে মনে হচ্ছে? এটা তো আমার তো মনে হচ্ছে বাচ্চা পাচার বা ডাকাতি এরকম। আর কি ছিল ওদের সামনে? ওদের সামনে তো আমি তো কালকে পিঠায় যে পিঠা থেকে 2 জন, 1 জনের জুতা পেয়েছি। তারপরে আপনার সকালবেলায় উঠে দেখি একটা ব্যাগের মধ্যে এলো কম্বল, প্যান্ট জামা, ছাতা, আর একটা হলো তোমার বড় বড় দিয়ে মেন লাইন কাটে, বড় বড় কাটা, ওই কাটার একটা নতুন ব্যাগের মধ্যে আছে। তোমার নাম কি? আমার নাম দীপঙ্কর রায়। এটা কোন এলাকা? এটা বামনপাড়া। এরকম ঘটনা কি আগে হয়েছিল? না, কোনো শুনি নেই। আমার তো মানে খুব আতঙ্ক লাগছে, মানে সারা রাত তো ঘুমাই নেই। মানে তুমি কি বউ ফোন করছো তারপরে? কি নাম বললে? দীপঙ্কর রায়। এটা আমি শুনলাম সকালবেলা, আমাকে ফোন করলো। তারপর তো থানায় ফোন করা হলো। আমি ওদেরকেও নাম্বার দিয়েছি থানায় ফোন করার জন্য, আমি নিজেও করেছি। তো পুলিশ বললো যে আসছি আর কি। এটা তো খুবই খারাপ একটা ঘটনা এবং খুব ভয়ঙ্কর। কারণ আজকে একটা বাড়িতে, কালকে আরেকটা বাড়িতে হতেই পারে। এবং যা যন্ত্রপাতি দেখলাম তাতে এরা মানে সেই রকম ধরনেরই চোর। তারপরে বাড়িতে ঢুকে নিয়ে একটা ভদ্রমহিলাকে অ্যাটাক করা, মানে কি আমি চোর বলবো না, রীতিমতো ডাকাতির মতো অবস্থা আর কি। তো এটা তো একটা খুব টেনশনের কারবার। আমি প্রশাসনকে অবশ্যই, মানে পুলিশ প্রশাসনকে বলবো যে একটু এলাকায় যেন একটুখানি মানে সতর্ক থাকে, টহল দেয় গাড়ি, এটাই চাবো। কি শুনেছেন কয়টার দিকে ঘটনা? 1:30 থেকে 2টোর দিকে ঘটনা, যখন বৃষ্টিটা হচ্ছিল। কি শুনলেন? 4 জন লোক বাড়িতে ঢুকেছে এবং ওই বাড়ির যে মানে মহিলা যে, তাকে আর কি অ্যাটাক করেছে। এবং ছেলেটা তো ছিল না, ও একটু কাজের ক্ষেত্রে বাইরে গিয়েছিল। তারপর মিসেস ওর যে হাজব্যান্ড, তাকে ফোন করেছিল। সে দৌড়ে আস্তে আস্তে পালিয়ে গিয়েছে এবং জিনিসপত্রগুলো ফেলে রেখে নিয়ে এসেছিল তারা। অনেক ধরনের তো জিনিসপত্র দেখলাম আর কি, সেগুলো তো নাম টাম জানি না। ফেলে গেছে আর কি, মানে বড় বড় অস্ত্র আর কি, যেগুলো দিয়ে লোহা টোহা কাটা যায়, গ্রিল কাটা যায়, এইসব জিনিস। আপনার প্রাথমিক কি মনে হচ্ছে, কি উদ্দেশ্যে এরা এসেছিল? উদ্দেশ্য বলতে ওই বাড়িতে চুরি করতেই এসেছে। এখন বিভিন্ন রকম তো মানসিকতার লোকজন আজকাল, তবে ভয়ঙ্কর বিষয়, যেটাই হোক সেটা ভয়ঙ্করই এবং টেনশনের ব্যাপার। আমি বারবার বলছি পুলিশ প্রশাসনকে বলবো টহল দিতে। এবং এটা ঢাকা ছিল। হ্যাঁ, মুখ ঢাকা ছিল। হাতে কি ধারালো অস্ত্র ছিল? হ্যাঁ, ধারালো অস্ত্র ছিল, চাকু ছিল। কাউকে চাকু ধরেছিল? চাকু ধরেছিল। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টেশনগুলিতে। বিজেপির তরফে উত্তরবঙ্গের ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ধূপগুড়ি শিয়ালদা স্পেশাল একটি ট্রেন দেওয়া হয়, যেখানে শুধুমাত্র ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 8টি স্লিপার বগি, যার মধ্যে 2টো মহিলা স্পেশাল এবং 6টি পুরুষ স্পেশাল বগি দেওয়া হয়। এদিন সকাল থেকেই ধূপগুড়ি স্টেশন চত্বরে জনসমাগমে ভর্তি ছিল। বিজেপি কর্মী সমর্থকদের প্রত্যেকের মুখেই শুধুমাত্র ছিল জয় শ্রীরাম স্লোগান। জনতা পার্টির পক্ষ থেকে আজকে আগামীকাল 14ই মার্চ যে ব্রিগেড চলো অভিযান, সেই ব্রিগেড চলো অভিযান উপলক্ষে আজকে আমরা ধূপগুড়ি স্টেশন থেকে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এই রওনা দেওয়ার আগে আমাদের যে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা সকলে সারিবদ্ধভাবে আমরা ট্রেনে উঠব এবং সিস্টেমেটিক ওয়েতে আমরা প্রত্যেকটা কামরাতে যারা ইনচার্জ রয়েছে তাদের সাথে আমরা তাদের ফোন নাম্বার রাখবো এবং যারা ইনচার্জ থাকবেন তারাও প্রতিটা যে কার্যকর্তা আছে তাদের নাম এবং ফোন নাম্বার তার কাছে এনরোল থাকতে হবে। ব্রিগেডের সমাবেশে যাওয়ার জন্য আপনি স্পেশাল ট্রেন কী কী ফ্যাসিলিটি রয়েছে এবং এই ট্রেনের যারা যাত্রী যাচ্ছে কোথায় কোথাতে যাচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টির থেকে 1 মার্চ থেকে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, আগামীকাল ব্রিগেডে সেই পরিবর্তন যাত্রা সমাপ্তি ঘটবে এবং এই পরিবর্তন যাত্রায় যিনি বক্তব্য রাখবেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় মোদিজি, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের পরিবর্তন ঘটবে। এবং আজকে ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা থেকে 4টা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনগুলি একটা ধূপগুড়ি থেকে ছাড়বে, একটা বানাহাট থেকে ছাড়বে, একটা নিউ চ্যাংরামাথা থেকে ছাড়বে এবং একটা হলদিবাড়ি থেকে ছাড়বে। আমরা মাত্র 4টা ট্রেনের ব্যবস্থা জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে করতে পেরেছি, কিন্তু এখনও পর্যন্ত যে হাজার হাজার কার্যকর্তা যাওয়ার জন্য উৎসুক, আপনারা দেখতে পাচ্ছেন ধূপগুড়ি স্টেশনে আমাদের ট্রেন ছাড়ার কথা 11টার সময় মাত্র আমরা 8টা বগি দিতে পেরেছি ধূপগুড়ির জন্য, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে এখানেই প্রায় ট্রেন ভরে যাওয়ার মতো উপক্রম। তো স্বাভাবিকভাবে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা রয়েছে, তাতে সারা পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন ঘটতে চলেছে। একটা অপশাসন সরকার, একটা অপদত্ত সরকারকে ফেলে দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাঁচানোর তাগিদে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামীকালে ব্রিগেড সমাবেশ এবং এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে
তার নিদর্শন প্রত্যেকটা স্টেশনে আজকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন। ভারতীয় জনতা পার্টির সমর্থক, কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও আজকে এই পরিবর্তনের লক্ষ্যে আজকে সমস্ত জায়গা থেকে তারা জড়ো হচ্ছে স্টেশন থেকে ব্রিগেডে যাওয়ার জন্য। যে কাতারে কাতারে মানুষের ভিড়, মানে ট্রেনে যে মহিলাদেরকেও নিয়ে যাচ্ছেন, অসুবিধার কোনো কি সম্মুখীন হতে হচ্ছে? না না, মহিলাদের জন্য দুটো এই ব্রিগেডের সবার জন্য, মহিলাদের জন্য প্রত্যেকটি স্টেশন থেকে যতগুলো ট্রেন দেওয়া হয়েছে সবগুলোতে দুটো করে আলাদা করে বগি দেওয়া হয়েছে। তাছাড়া আমরা যারা লিডাররা প্রত্যেকেই আমরা এই দেখছেন আমরা স্পেশাল ট্রেনেই যাচ্ছি, আমরা প্রত্যেকেরই খেয়াল রাখবো, সুতরাং অসুবিধা হওয়ার কোনো নেই। কারণ সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ, এটা তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির স্লোগান। সুতরাং সেখানে আমরা নারীরাও আমরা যে শক্তিশালী হতে যাচ্ছি এটা তার একটা উদাহরণ বটে। সুতরাং কোনো অসুবিধা নেই, আমি নিজেও যাচ্ছি এই স্পেশাল ট্রেনে। কলকাতা ব্রিগেডে যাচ্ছি। দিকে যাচ্ছেন মানে কিসের জন্য? এইসব মোদীকে দেখতে। মোদীকে দেখতে যাচ্ছেন, কি চাইছেন? এটা চাইছি পরিবর্তন সরকার। কারণ আপনার মানে আপনাদের সংখ্যালঘুদের জন্য কি কোনো রকম ব্যবস্থা দিচ্ছে রাজ্য? না না, রাজ্য সরকার কিছু দিচ্ছে না। মানে কেন আপনি পরিবর্তন কেন চাইছেন? আমার উপর অনেক রকম অত্যাচার হয়েছিল, অনেক রকম মাছ ধরেছে, অনেক রকম বাড়ি ছাড়া হয়েছে। এই কারণে আমরা পরিবর্তন সরকারে আমরা চাইছি। আচ্ছা, বলছিলাম এই বলছিলাম ট্রেনে কোনো ভাড়া নিচ্ছে? না না, ভাড়া নেই, ফুললি ফ্রিতে। পানি যত আছে খাওয়া খরচা সব ফ্রি। আচ্ছা, সব ফ্রিতে দিচ্ছে, মানে সুন্দরভাবে যেতে পারছেন? সুন্দরভাবে যাচ্ছে। কি মনে করছেন 26-এ কি হতে পারে ফলাফল ভোটের? আমরা নরেন্দ্র মোদীকে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে আমরুল্লাহ। আসন্ন ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে জলপাইগুড়ি জেলা জুড়ে তৎপরতা শুরু হয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী এবং সমর্থকদের কলকাতায় পৌঁছে দিতে রেলওয়ের তরফ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল ট্রেন হলদিবাড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন, ধূপগুড়ি এবং বানারহাট থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ ও কর্মীরা সরাসরি ব্রিগেডে পৌঁছতে পারেন। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকেই হাজার হাজার উৎসাহী কর্মী সমর্থক এই সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন। ট্রেনগুলিতে তিল ধরনের জায়গা নেই, চারিদিকে গেরুয়া পতাকার ভিড়। শুধুমাত্র জলপাইগুড়ি পুরসভা এলাকা থেকে প্রায় 300 জন একনিষ্ঠ বিজেপি কর্মী কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে সাধারণ মানুষ মোদীর বার্তায় কতটা উদ্বুদ্ধ। স্টেশন চত্বরগুলিতে এখন শুধুই স্লোগান আর শঙ্খধ্বনির আওয়াজ। সব মিলিয়ে ব্রিগেডের এই সমাবেশকে কেন্দ্র করে জলপাইগুড়ি এখন রাজনৈতিকভাবে ভীষণ সরগরম। আজকে কোথায় যাচ্ছেন, কোন ট্রেনে? আমরা এখান থেকে কালকে কলকাতায় যে ব্রিগেড ময়দান, সেখানে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বক্তব্য রাখবে, সে ব্রিগেড জনসভায় আমরা যোগ দিতে যাচ্ছি। কোন ট্রেনে যাচ্ছেন? আমরা এখান থেকে এই যে ট্রেন দেখছেন এই ট্রেনে যাচ্ছি। হলদিবাড়ি থেকে রওনা? হ্যাঁ, হলদিবাড়ি থেকে রওনা দিয়েছি। কতজন লোক যাচ্ছেন? আমাদের হলদিবাড়ি থেকে এই ট্রেনে প্রায় 2500 লোক এই ট্রেনে যাবে। সিটে জায়গা নেই, প্রচুর লোক রাস্তায় আছে। আরও যে পরবর্তী ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কাতারে কাতারে লোক ব্রিগেড জনসভায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে স্টেশনে পৌঁছচ্ছে। এই ট্রেনে জায়গা ধরবে না। আমাদের জলপাইগুড়ি জেলায় 4টা ট্রেন আছে, 4টা ট্রেনে কিছুই হবে না। প্রচুর লোক কাতারে কাতারে লোক ব্রিগেড জনসভার দিকে রওনা দিয়েছে। আপনার নামটা? আমি সৌমেন রায়, জলপাইগুড়ি মণ্ডল সভাপতি। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ব্রিগেডে যাচ্ছি মোদিজির প্রোগ্রামে। আগামী কালকে প্রোগ্রাম। কোন জায়গায়? ব্রিগেডে। এই পেছনে এসো, পেছনে চলে। কি নাম আপনার? তাপসী মজুমদার। কোথা থেকে যাচ্ছেন, কোথায় বাড়ি? আমার বাড়ি হলদিবাড়ি। গ্যাস বুকিং করেও মিলছে না সিলিন্ডার, বাগডোগরায় ডিলারের অফিসে বিক্ষোভ। অভিযোগ উঠেছে জোর করে গ্যাস পাইপ বিক্রি করার। দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকটের জেরে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের, তারই প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। বাগডোগরায় গ্যাস না পাওয়া এবং অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করার অভিযোগ ঘিরে উত্তেজনা গ্যাস সিলিন্ডারের ডিলারের অফিসে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বুকিং করার পরেও অনেক গ্রাহক সময় মতো গ্যাস পাচ্ছেন না। এদিন সকাল থেকে বহু মানুষ গ্যাস নিতে ডিলারের অফিসে এবং ডিস্ট্রিবিউশন পয়েন্টে ভিড় করেন, কিন্তু অধিকাংশকেই খালি হাতে ফিরে যেতে হয়। ফলে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ গ্রাহকদের মধ্যে। এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সংগঠনের প্রতিবাদে মিছিল করে ডিলারের অফিসে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। একাধিক গ্রাহকের অভিযোগ, গ্যাস ডেলিভারির সময় জোর করে অতিরিক্ত দামে পাইপ কিনতে বলা হচ্ছে।
কেউ তা নিতে রাজি না হলে সিলিন্ডার ফেরত নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাদের। ফলে অনেক বাড়িতেই এদিন রান্না করা সম্ভব হয়নি বলেও অভিযোগ। অন্যদিকে দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অমিতাভ সরকার অভিযোগ করেন, এলাকায় গ্যাসের কালোবাজারি চলছে এবং গ্রাহকদের উপর জোর করে পাইপ চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুদিনের মধ্যেই পরিবর্তন না হলে গ্যাস অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে গ্যাস এজেন্সির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলবে না, তোমরা মোবাইলে মেসেজ পাঠাচ্ছ গ্যাস ডেলিভারি হয়েছে, লোক গ্যাস ডেলিভারি পাচ্ছে না, এই সবগুলো কিন্তু বন্ধ করতে। এখান থেকে বলছি কালকে আসছি বলে 6টার পরে বুকিং হয়, রাতে 1টা অবধি বুকিং করছে, বুকিং হয়নি, সুইজার দেখাচ্ছে। এখান থেকে গ্যাসে আজকে খেতে পারিনি, রান্না করতে আরো না কিডনির পেশেন্ট, আমার তো কিছু খেতে হবে, ওষুধ খাই, ইনসুলিন নেই, আমার তো কিছু খেতে হবে, আমি গ্যাস কি করে খাই? দুজন বয়স্ক থাকি আমরা, না কিছু করছি না, ওরা দেখছি আমি ভাড়া থাকি, নাম রত্নাভদ্র। আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাই। 2014 সালে যে গ্যাসের মূল্য ছিল 340 টাকা, সেটা আজকে 1000 টাকা পার করে দিয়েছে। এটা একটা খুবই দুশ্চরিত্রর একটা এজেন্ট, এখানে এরা গ্যাসকে অবৈধভাবে এরা বিক্রি করছে। আপনার বাড়িতে মেসেজ চলে আসছে আপনার মোবাইলে যে আপনার গ্যাস ডেলিভারি হয়েছে, কিন্তু আপনি বাড়িতে গ্যাস পাননি। এরা মানুষকে জবরদস্তি করে গ্যাসের পাইপটা বিক্রি করার চেষ্টা করছে, যেটা বাইরের থেকে কিনতে গেলে অনেক কম দাম, এখানে অনেক বেশি। আমরা দেখেছি যে এই অফিসে যারা কাজ করে তারা ন্যূনতম সেই কম্পিউটারটা পর্যন্ত চালাতে চায় না। মানুষকে এরা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, গ্যাসের একটা চাহিদা এরা তৈরি করছে। তার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এদের দুর্নীতি যদি আগামী 2 দিনের মধ্যে বন্ধ না হয়, আমরা এই অফিস আমরা তালা মেরে দিয়ে যাব। কালবৈশাখী ঝড়ের দাপটে জলে থই থই স্কুল প্রাঙ্গণ। বামফ্রন্টের ডাকা আংশিক ধর্মঘটের প্রভাব পড়ল জলপাইগুড়ি জেলা জুড়ে। রাজ্য সরকারের বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের ডাকা প্রত্যাঘাত ধর্মঘটের প্রভাব পড়ল জলপাইগুড়ির সুনীতিবালা প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলগুলিতে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রীর সংখ্যা অনেকটাই কম, তবে পঠন পাঠন হবে, মিড ডে মিলও তৈরি করা হচ্ছে। এদিন বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির জেরে স্কুল প্রাঙ্গণে জমে আছে জল, সেই সঙ্গে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী। যেতে হলো আপনারা জানেন, ধর্মঘটটা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, তার সাথে সাথে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সকলে মিলে এই ধর্মঘটটা দেখেছে। এই ধর্মঘট আমাদের যে অর্জিত অধিকার, সেই অর্জিত অধিকারকে রক্ষা করার ধর্মঘট। এই ধর্মঘট ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার ধর্মঘট। কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়কে রাজ্য সরকার মানতে চাইছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% কীভাবে মেটাবে তার রূপরেখা তৈরি করবে। কিন্তু আমরা দেখছি সরকার তা না করে টালবাহানা করছে। আমরা বলছি সরকারি যে প্রকল্প, সরকারি যে কাজ, সেই কাজ প্রকল্প সরকারি কর্মী এবং শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা মিলে উৎরে দেন, অথচ তার যে কর্মী তাদেরকে এই সরকার বঞ্চিত করে চলেছে। আজকে তো এমনি বন্ধ ছিল, তো আপনাদের বিদ্যালয়ের পরিস্থিতি কি? আমাদের স্বাভাবিক আজকে পঠন পাঠন হচ্ছে বিদ্যালয় এবং মিড ডে মিলও হবে। সংখ্যাটা কি কম? হ্যাঁ, উপস্থিতির সংখ্যা, ছাত্রীদের উপস্থিতির সংখ্যা অবশ্যই কিছুটা কম। গান হোক আজকে। বলুন স্যার, আজকে কি স্কুলে ছাত্র তো নেই? না, ছাত্র অল্প কিছু আসছিল, কিন্তু তারাও চলে গেছে, এসের ভিতরে আছে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের
মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনবাড়ি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেওয়ার দাবিতে আন্দোলনে সামিল হলেন আদালতের কর্মীরা। মহার্ঘ ভাতা দ্রুত দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হলেন আদালত কর্মচারীরা। শুক্রবার টিফিন আওয়ারের সময় শিলিগুড়ি আদালত চত্বরে স্লোগান তুলে প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে আন্দোলন চলছে। বিভিন্ন জেলায় কর্মচারীরা পূর্ণ ধর্মঘটে সামিল হলেও পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির নির্দেশ মেনে শিলিগুড়িতে পূর্ণ ধর্মঘটে না গিয়ে কর্মীরা টিফিন আওয়ারে প্রতীকী বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা মহার্ঘ ভাতা পাচ্ছেন না, অথচ মূল্যবৃদ্ধির ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আদালতে পর্যাপ্ত ভবন না থাকায় কর্মী সংকট সহ একাধিক সমস্যার কথাও তুলে ধরেন তারা। আদালত কর্মচারী দেবাশিস সরকার জানান, ডিএ অবিলম্বে দিতে হবে, এই দাবিতেই আজকের প্রতিবাদ। প্রয়োজনে ভবিষ্যতে আন্দোলন আরো দীর্ঘায়িত করা হবে। তিনি আরো বলেন, রাজ্য সংগঠনের নির্দেশ অনুযায়ী আগামী দিনে কর্মসূচি নির্ধারণ করা হবে। গোটা রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা করছেন, ওরা ফুল আজকে বিভিন্ন আপনি দেখতে পারবেন বিভিন্ন কোনো সরকারি অফিসে আছে খোলা নেই, বলাটা ঠিক হবে না আমার, কর্মচারীরা কাজ করছেন না, যাচ্ছেন না, তার ফলস্বরূপ হিসাবে অফিসগুলো বন্ধ আছে। তো আমাদের এই আন্দোলন হয়তো আরও দীর্ঘায়িত করতে বাধ্য হব আমরা, যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব ইমিডিয়েট ডিএটা না দেয় এবং কন্টেম্পট অলরেডি হয়তো ফাইল হয়ে যাবে, রিভিউ ফাইল করে দিয়েছে সুপ্রিম কোর্টে। দেখুন কীরকম বঞ্চনার শিকার আমরা হচ্ছি। আজকে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিল ওদের ডিএ দিতে, আমাদের কর্মচারীদের ডিএ দিতে হবে, তৎসত্ত্বেও আরেকবার রিভিউ করে দিল, মানে মহামান্য আদালতের অর্ডারটাকে আবার রিভিউ করতে চাইছে, মানে একটা ডিলিটারি ট্যাকটিক্স, কিছুতেই দিবে না। ভাতাগুলো দিবেন, কিন্তু আমাদের কি সংসার নেই? আমাদের কি ভাতা দরকার নেই? 6% মহার্ঘ ভাতা আমাদের, 6% করে প্রত্যেক বছর আমাদের মহার্ঘ হয়ে যাচ্ছে জিনিসের দাম, মানে যেটা ইনফ্লেশন যেটা হচ্ছে আর কি, তা কিন্তু আমাদের বেলা কিছু নেই। তো আমাদের মনে হয় ভবিষ্যতে আমাদের এই আন্দোলন আরও দীর্ঘায়িত করতে আমরা বাধ্য হবো। আমাদের চাকরির কথা চিন্তা করবো না আমরা, আমাদের সংসার চলছে না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য আমাদের এই আন্দোলন আমরা আজকে চালাচ্ছি, ভবিষ্যতে আরও দীর্ঘায়িত করতে আমরা বাধ্য। যেহেতু আপনারা বললেন যে 1.5 ঘন্টার আপনাদের মানে টিফিনের যে সময়সূচি রয়েছে সেটার বাদে আপনারা এটা করছেন, তো কতদিন এভাবে চলবে কি ভাবছেন? আপাতত একদিনের জন্য আমাদের এটা ঠিক হয়েছে। ভবিষ্যতে যদি আরও ডিএ না দেওয়া হয়, আমাদের আদালত কর্মচারী যে রাজ্যের সংগঠন আছে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি, তারা যেইভাবে আমাদেরকে নির্দেশ দেবেন বা ডিরেকশন দেবেন, আমরা সেই মোতাবেক আমরা আন্দোলন চালিয়ে দেব। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 66.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সমাবেশে যোগ দিতে উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গের বিজেপি সমর্থকদের কলকাতা পৌঁছে দিতে
রেলওয়ের তরফ থেকে করা হলো বিশেষ ট্রেনের ব্যবস্থা। জলপাইগুড়িতে গভীর রাতে ডাকাতির কৌশল, বাড়ির মালিকের তৎপরতায় দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেলেন তারা। ঘটনাটি ঘটেছে শহরের 20 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনপাড়া এলাকায়। পুলিশি নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.